সুবর্ণলতার শ্বশুরবাড়ির আর কেউ ছাদে উঠবার সিঁড়িটার প্রয়োজন অনুভব করেনি। রান্নাঘরের নিচু ছাদটা তো রয়েছে দোতলায়, তাছাড়া উঠানটাও রয়েছে অত বড়। এতে আর গেরস্তর কাপড় শুকোতে দেওয়া, বিছানা রোদে দেওয়া, কি বড়ি আচার আমসত্ত্ব যার কলেবর চাহিদা মিটবে না? মিটছে, অনায়াসেই মিটছে। সিঁড়ি থাকলেই বা কে ওই তিনতলায় মাথায় উঠতে যেত ওই সব বোঝা বয়ে? সুবর্ণলতা যত খ্যাপামি, বলে কিনা আমি বইব, তোমরা সিঁড়ি করো, দেখো সারা সংসারের সমস্ত ভিজে কাপড় কাঁথা বিছানার বোঝা বয়ে নিয়ে যাব আমি। আচার আমসত্ত্ব বড়ি তাও তসর মটকা পরে দিয়ে আসব, নাবিয়ে আনব। কাউকে সিঁড়ি ভাঙতে হবে না। কিন্তু ওর এই ক্লেশ শিকারের প্রতিশ্রুতিতেও উৎসাহিত হয়নি কেউ। খাওয়া নয়, পড়া নয়, কিনা ছাদে ওঠা, এর জন্য মানুষের খিদে তেষ্টার মতো ছটপটানি ধরেছে, নাকি ন্যাকামির মতো লেগেছে ওদের কাছে? ন্যাকামি ছাড়া আবার কি? এক টুকরো বারান্দা, ছাদে উঠবার একটা সিঁড়ি, এ যে আবার মানুষের পরম পাওয়ার বস্তু হতে পারে, এ ওদের বুদ্ধির অগম্য। বরং সুবর্ণলতার স্বামীর তীক্ষ্ণ বুদ্ধির কাছে আসল তথ্যটা ধরা পড়েছিল। সুবর্ণলতার এই আকুলতার পেছনে যে কোন মনোভাব কাজ করেছে তার বুঝতে বাকি থাকেনি প্রবোধের। ছাদে উঠে 5 বাড়ির জানলায় বারান্দায় উকিঝুঁকি দেওয়ার সুবিধে নিজেকে আর 10 জোড়া উকিঝুঁকি মারা চোখের সামনে বিকশিত করার সুবিধে, আর বিশ্বাস কি যে ঢিল বেঁধে চিঠি চালাচালির সুবিধেটাও নয়? প্রবোধের তাই সিঁড়িতে প্রবল আপত্তি। সুবোধ বরং কখনো কখনো বলেছে, বোনাসের টাকাটা বেড়েছে, লাগিয়ে দিলে হয় সিঁড়িটা। প্রবোধের প্রতিবন্ধকতাতেই সে ইচ্ছে থেকে নিবৃত্ত হয়েছে সুবোধ। বুদ্ধিমান ভাই যদি বলে, মাথা খারাপ, ওই টাকাটা সংসারের সত্যিকার দরকারি কাজে লাগানো যাবে। নির্বিরোধী দাদা কি সে কথার প্রতিবাদ করে না করতে পারে? আর সত্যি গেরস্তর সংসারে তো দরকারির অন্ত নেই। বিছানা বালিশ জুতো জামা র্যাপার চাদর এসবে তো ঘাটতি আছে সবসময়। মুক্তকেশীর তীর্থখরচ বাবদও কিছু রাখা যায়। পাড়ার গিন্নিরা যখন দল বেঁধে তীর্থধর্ম করতে যান, মুক্তকেশী তাদের সঙ্গ না নিয়ে ছাড়েন না। তখন ছুটোছুটি করে টাকাটা জোগাড় করতে হিমশিম খেতে হয় ছেলেদের। হাতে থাকলে এসব দরকারি কাজ থাকতে টাকা ঢালতে হবে ইটের পাঁচায়। অতএব সুবর্ণলতার কম্পিত আশার কুঁড়ির ওপর পাথর চাপা পড়ে। কিন্তু সুবর্ণলতার চাওয়ার সীমানা কি ওইটুকু মাত্র? এক টুকরো বারান্দা, ছাদে উঠবার একটা সিঁড়ি, ব্যাস, আর কিছু নয়? জীবনভর শুধু ওইটুকুই চেয়েছে সুবর্ণলতা? না, তা নয়। বেহায়া সুবর্ণ আরো অনেক কিছু চেয়েছে, পায়নি, তবু চেয়েছে। চাওয়ার জন্যে লাঞ্ছিত হয়েছে, উৎপীড়িত হয়েছে, হাস্যাস্পদ হয়েছে, তবু তার চাওয়ার পরিধি বেড়েই উঠেছে। সুবর্ণলতা ভব্যতা চেয়েছে, সভ্যতা চেয়েছে, মানুষের মতো হয়ে বাঁচতে চেয়েছে। সুবর্ণলতা বাইরের পৃথিবীর সঙ্গে নারীর যোগ রাখতে চেয়েছে, দেশের কথা ভাবতে চেয়েছে, দেশের পরাধীনতার অবসান চেয়েছে। সুবর্ণলতাকে তবে পাগল বলবে না কেন তার স্বামী শাশুড়ি ভাসুর দেওর?
ওরা বলেছে, বাবার জন্মে শুনিনি এমন কথা। বলেছে, সেই যে বলে সুখে থাকতে ভূতে কিল খাওয়া, মেজ বউয়ের হচ্ছে তাই। রাত দিন অকারণ অসন্তোষ, রাত দিন অকারণ আক্ষেপ। ওরা সুবর্ণলতার ওই চাহিদাটাকে অকারণ অসন্তোষ ছাড়া আর কোনো আখ্যা দেয়নি। ওদের বোধের জগৎটা ওদের তৈরি বাড়ির ঘরের মতো। কোথাও এমন একটা ভেন্টিলেটর নেই যেখান দিয়ে চলমান বাতাসের এক কোণা ঢুকে পড়তে পারে। দর্জিপাড়ার এই গলিটার বাইরে আর কোনো জগৎ আছে এ ওরা শুধু জানে না, তা নয়, মানতেও রাজি নয়। ঘর বানাবার সময় আওয়াজি না রাখার যুক্তিটাই ওদের মনোভাব। কোনো দরকার নেই অনর্থক দেওয়ালটায় ফুটো রাখা, পাখিতে বাসা বানাবে আর জঞ্জাল জড়ো হবে, এই তো লাভ। অনর্থক পাখির বাসায় জঞ্জাল জড়ো করতে চায়নি ওরা, তাতে শুধু লোকসানই দেখেছে। ওদের বোধের ঘরেও ভেন্টিলেটরের অভাব, কিন্তু সুবর্ণলতা কেন বহির্জগতে বহমান বাতাসে স্পর্শ চায়? এ বাড়ির বউ হয়েও তার সমস্ত সত্তা কেন মুক্তির আকাঙ্ক্ষায় ছটপট করে? তার পরিবেশ কেন অহরহ তাকে পীড়া দেয়, আঘাত হানে? তা এ প্রশ্নের উত্তর একদা সুবর্ণলতার বিধাতাও চেয়ে পাননি। যেদিন আসন্ন সন্ধ্যার মুখে সুবর্ণলতার শেষ চিহ্নটুকু পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেল, চিতার আগুনের লাল আভায় আকাশের লাল আভায় মিশল, ধোঁয়া আর আগুনের লুকোচুরির মাঝখান থেকে সুবর্ণলতা পরলোকে পৌঁছে গেলেন, সেদিন যখন চিত্রগুপ্তের অফিসে নতুন কেউ এসে পড়ার ঘণ্টিটা বেজে উঠল, বিধাতা পুরুষ গলা ঝাড়া দিয়ে বললেন, কে এলো হে? চিত্রগুপ্ত? চিত্রগুপ্ত গলা ঝাড়া দিয়ে বলে উঠলেন, আগে হুজুর, সুবর্ণলতা। সুবর্ণলতা? কোন সুবর্ণলতা? কাদের ঘরের? আগে হুজুর বামুনদের, যে মেয়েটা সেই 15 বছর বয়স থেকে মরণ কামনা করতে করতে এই 50 বছরে সত্যি মূল। বিধাতা পুরুষ বললেন, তাই নাকি? তা জীবনভর মরণ কামনা কেন? খুব দুঃখী ছিল বুঝি? চিত্রগুপ্ত এ প্রশ্নে পকেট থেকে দুর্বীক্ষণ যন্ত্র বার করে চোখে লাগিয়ে কিছুক্ষণ মর্তধামের দিকে সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করে দ্বিধাযুক্ত স্বরে উত্তর দিলেন, তা তো ঠিক মনে হচ্ছে না, বরং 16 আনা সুখের অবস্থায় তো দেখছি। তবে? চিত্রগুপ্ত মাথা চুলকে বললেন, আগে সে হিসাব দেখতে হলে তো সময় লাগবে, এসব গোলমেল লোকেদের ডিপার্টমেন্ট আলাদা। বিধাতা পুরুষের কেরানি কবে আবিষ্কার করতে পেরেছিল সুবর্ণলতার উল্টো পাল্টা প্রকৃতির কারণ রহস্য? কবে সে বিবরণ পেশ করেছিল মনিবের দরবারে? কে জানে সে কথা? হয়তো করেইনি, হয়তো বিধাতা পুরুষও আর সে নিয়ে মাথা ঘামাননি। মুহূর্তে মুহূর্তে কত কোটি কোটি বার ঘণ্টি পড়েছে, কত হাজার কোটি লোক আসছে, বামুনদের সুবর্ণলতাকে কে মনে করে বসে থেকেছে? প্রশ্নটা তাই নিরুত্তর থেকে গেছে। শুধু সুবর্ণলতা যতদিন বেঁচে থেকেছে অহরহ তাকে ঘিরে এ প্রশ্ন আছড়ে আছড়ে পড়েছে। সংসার শুদ্ধ সবাই খাচ্ছে, ঘুমুচ্ছে, হাসছে, খেলছে, ছেলে ঠ্যাঙাচ্ছে, ছেলে আদর করছে, গুরুজনকে মান্য করছে,
গুরুজন রাগ করলে চোর হয়ে থাকছে, নিয়মের ব্যতিক্রম নেই। শুধু মেজ বউই রাত দিন হয় ঠিকরে বেড়াচ্ছে, নয় দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, নয়তো এমন একটা কিছু কাণ্ড করে বসছে যা দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছে লোকে। কি করবে লোকে এ বউ নিয়ে? গুরু লঘু জ্ঞানের বালাই নেই, কিছুতে সন্তোষ নেই। কেন কেন? কি তুমি এমন রাজকন্যে যে কিছুতে মন ওঠে না? আর কথাই বা এত কটকটে কেন শুনি? প্রথম ছেলেপুলে হচ্ছে, লজ্জায় মাথা হেঁট করে বসে থাকবি তা নয়, আতুর ঘরে ঢোকার মুখে বলে কি না, এত সব ময়লা ময়লা কাপড় বিছানা দিচ্ছেন, ও থেকে অসুখ করে না বুঝি? উমাশশী সেই ছেঁড়া কাঁথা কাপড়গুলো নামিয়ে এনে ধপ করে ফেলেই নাকটায় আঁচল দিয়েছিল, ওর থেকে লাফিয়ে ওঠা ধুলোর থেকে আত্মরক্ষা করতে। জায়ের কথা শুনে চমকে আঁচল ছেড়ে শঙ্কিত দৃষ্টি মেলে শাশুড়ির দিকে তাকালো। হে ভগবান, যেন শুনতে না পেয়ে থাকেন। কিন্তু ভগবান উমাশশীর প্রার্থনা কানে নেবার আগেই মুক্তশশীর কানে পৌঁছে গেছে তার বধূমাতার বাণী। মুক্তশশী তখন ছেলের নাড়ি কাটবার জন্য চেঁচারি গুছিয়ে রাখছিলেন। প্রসব বেদনার বাড়াবাড়িটা হবার আগেই সব কিছু গুছিয়ে রাখেন সুগৃহিণী মুক্তকেশী। অবশ্যই ইতিপূর্বে বউয়ের আদর তুলতে তাকে হয়নি। বড় বৌমার মা গরিব দুঃখী বিধবা মানুষ হলেও প্রথম দ্বিতীয় দুবার মেয়েকে কাছে নিয়ে গেছেন। মুক্তকেশী যা করেছেন নিজের মেয়েদের, তবে আসলে পোক্ত হয়েছেন যা ননদ ভাসুরছি দেওরছিদের ওপর হাত পাকিয়ে। একান্নবর্তী সংসার ছিল তো আগে। তাছাড়া হাঁড়ি ভেন্ন হলেও আপদে বিপদে সবাই সবাইয়ের করেছে। মুক্তকেশী বেশি করিতকর্মা বলে বেশি করেছেন। কিন্তু মুক্তকেশী কি এতখানি বয়সে এমন দুঃসাহসিক স্পর্ধার কথা শুনেছেন কখনো? না, জীবনে শোনেনি। প্রসব বেদনায় ছটপট করতে করতে যে কোনো ঝি বউ এতটা ঔদ্ধত্য প্রকাশ করতে পারে এ মুক্তকেশীর ধারণার বাইরে, জ্ঞানের বাইরে, স্বপ্নের বাইরে। হাতের চেঁচারির শুও হাতে ফুটিয়ে থ হয়ে গিয়ে বলে ওঠেন মুক্তকেশী। কি বললে মেজ বৌমা? মেজ বৌমা প্রায় গোল হয়ে শুয়ে উহ আহ করছিল, তবু ওর মধ্যে বলে উঠল, শুনতে পেলেন তো, ওই ধুলো ভর্তি ময়লা পুরানো বিছানা কাঁথায় অসুখ করবে, সেই কথা বলছি। মুক্তকেশী রান্নাঘরের বড় উনুনটার মতো গনগনিয়ে বলে ওঠেন, আমার এই কপালটা দেয়ালে ঠুকে ফাটাতে ইচ্ছে করছে মেজ বৌমা, নইলে কোনো দিন নিজের আগুনে নিজেই ফেটে পড়ব। বললে কি তুমি, বললে কি পুরনো বিছানায় রোগ জন্মাবে তোমার? আতুর ঘরে নতুন বিছানা বালিশ দিতে হবে রাজকন্যাকে? গালে মুখে চড়াবো নাকি আমি? বউ ভারতে যে কথা কেউ না শুনেছে সেই সব কথা আমায় শুনতে হচ্ছে পদে পদে। তবে কি করতে হবে তাহলে? নবাব নন্দিনীর জন্যে শাটিনের বিছানার বায়না পাঠাতে হবে? তবে একটু ধৈর্য ধরে থেকো বাছা, এক্ষুনি ঘরের ডাক বাইরে আর বাইরের ডাক ঘরে করে বাড়ি তোলপাড় করো না। পেটের পো পেটে রেখে বসে থাকো। আমার ভেড়াকান্ত ছেলে আসুক আপিস থেকে, বলি তাকে বিছানার কাহিনী। সুবর্ণর তখন ছটপটানি শুরু হয়ে গেছে, তবু সুবর্ণ জবাব দিতে ছাড়ে না। মূর্খ সুবর্ণ, অবোধ সুবর্ণ, সংসার জ্ঞানহীনা সুবর্ণ। বলে, থাকবে বাবা থাক, আমার তো মরণ হলেই মঙ্গল। মুক্তকেশী সহসা নিজের গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে বলে ওঠেন,
তোমার মরণ হলেই মঙ্গল। ও রাজু, মাথায় জল দে। রাজু অবশ্য জল আনল না। মুক্তকেশী বিনা জলে চাঙ্গা হয়ে আবার বলেন, তাহলে এও বলি মেজ বৌমা, এমন চ্যাটাং চ্যাটাং কথা বলতে তোমার মায়া হয় না? এই কি আমার করবার কথা? প্রথম পোয়াতি শ্বশুর বাড়ির আঁতুর পেতেছে, শুনেছ কখনো? না দেখেছ কখনো? বলি মাই না হয় তোমার কুলের ধ্বজা, বাপ মিনসে তো আছে, বাপ আছে, ভাই ভাজ আছে, কাছের গোড়ায় একটা পিসি রয়েছে, নিয়ে যেতে পারল না? নতুন শাটিন মকমলের বিছানায় শুইয়ে আঁতুর তুলতো বাপ। আর উত্তর প্রত্যুত্তরের ক্ষমতা ছিল না সুবর্ণলতার। তবু শেষ একটা কথা বলে নেয়, বাবা যখন নিয়ে যেতে চেয়েছিলেন তখন তো কই পাঠাননি, এখন দোষ দিচ্ছেন কেন? সুবর্ণ যন্ত্রণায় ছটপট করছে। মুক্তকেশীও হাড়ি ধায় গঙ্গামণির আগমন আশায় ছটপট করছেন। তত্রাচ এই বাকযুদ্ধ। মুক্তকেশী অবাক গলায় যেন আর্তনাদ করে ওঠেন, বাবা নিয়ে যেতে চেয়েছিল? বলি কখন তোমার বাবা নিয়ে যেতে চেয়েছিল মেজ বৌমা? স্বপ্ন দেখছ না স্বপ্ন দেখাচ্ছ? স্বপ্ন দেখব কেন মা? ইচ্ছে করলে মনে পড়াতে পারবেন। বিয়ের পর নিয়ে যাবার কথা বলেনি বাবা? আপনারাই বলেছিলেন কুসঙ্গে পাঠাবো না। বলেছি, বলবোই তো, 100 বার বলবো। মুক্তকেশী বলেন, নিত্যি যদি ওই হতচ্ছাড়া বাপের ঘরে যাওয়া আশা করতে, তুমি কি আর এতদিন ঘরে থাকতে মা? তবে জুতো মোজা পায়ে দিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে। খবরের কাগজ পড়া মেয়ে মানুষ তুমি, সোজা কথা। বাবারে, গেলাম গো। সুবর্ণ কাতরে উঠে বলে, মায়া মমতা কি আপনাদের প্রাণে একেবারে দেননি ভগবান? মরে যাচ্ছে মানুষটা, তবু ভাগ্য যন্ত্রণা। প্রস্তর প্রতিমা উমাশশী হাঁ করে চেয়েছিল তার ছোট জায়ের দিকে। কি ও মেয়ে না ডাকাত? এত বড় দুঃসাহস কোথায় পেল? উমাশশীর যে দেখে শুনে বুক কাঁপে, পেটের ভেতর হাত পা সেঁধিয়ে যায়। সুবর্ণর শেষ কথায় হঠাৎ উমাশশীর সমস্ত স্নায়ুগুলো যেন একযোগে ছুটে চেয়ে বসল। উমাশশী মুখে আঁচল চাপা দিয়ে হু হু করে কেঁদে উঠল। কেন তা সে নিজেই জানে না। এই আদিক্ষেতায় মুক্তকেশী কি বলতেন কে জানে, কিন্তু বিপদ মুক্ত করল একটি সানানো ধারালো গলা। এ গলা হারিবউ গঙ্গামণির। সুবর্ণ যন্ত্রণা শুরু হতেই খুদু গিয়েছিল তাকে ডাকতে। বড় বউয়ের কান্না শুনতে পেয়ে দালান থেকে চিৎকার করে উঠেছে গঙ্গা। বলি, হয়ে গেল না কি? কান্নাকাটি পড়ে গেল যে। বেয়ারা আস্পন্দাবাজ বউটাকে যতই কালমন্দ করুন, তার জন্যে উদ্বিগ্ন হচ্ছিলেন বই কি মুক্তকেশী। বিপদকাল বলে কথা। গঙ্গামণির গলার আওয়াজে মুক্তকেশী যেন হাতে চাঁদ পান, আর মুহূর্তে ভোল বদলে যায় তার। অভিমানের গলায় বলে ওঠেন, এতক্ষণে এলি গঙ্গা? বউ এদিকে এখন তখন। গঙ্গা খড়খড়িয়ে ওঠে, তা কি করবো বাপু, তোমার নাতি হচ্ছে বলে তো আর এই গঙ্গামণি মরতে পারে না। পান সাজবো, দোক্তা পাতা গুঁড়োবো, পান দোক্তা গুলের কৌটে আঁচলে বাঁধবো, দুয়ারে তালা চাবি লাগাবো, তবে তো আসবো। মুক্তকেশী আরও অভিমানী গলায় বলেন, এখানে কি তুই পান দোক্তা পেতিস না গঙ্গা? হ্যাঁ, এদের কাছে মুক্তকেশী নম্র নত, কারণ এদের নইলে অচল। এ বিপদের দিন তো আসবেই সংসারে, বছর বছরই আসবে। গঙ্গার হাত যশের নামডাক আছে, তাই গঙ্গার দস্তুর মতো অহংকারও আছে, রীতিমতো অহংকার আছে।
এতটুকু এদিক ওদিক হলেই খড় খড় করে 5 কথা শুনিয়ে দেবে। তেমন রাগ হলে প্রসূতিকে ফেলে চলে যাবে, নয়তো ইচ্ছে করে অবস্থা খারাপ করে দেবে। তাই তো আজ করতেই হয়। তাই গদ গদ গলায় বলতে হয়, কুড়ি পান খাবি, খা না। খাবো, 5 কুড়ি পান খাবো। আগে তোমার নাতিকে পৃথিবীর মাটি দেখাই। কই গো বড় বৌমা, 1 খুঁড়ি গরম জল দাও তো দিকি। হ্যাঁ গা, তুমি কাঁদছো কেন? শাউরির গাল খেয়েছো বুঝি? তা খেতে পারো, যা দজ্জাল শাউরি। নাতি হলে গড়া বার করতে হবে, বুঝলে গিন্নি? ওর কমে ছাড়বো না। গঙ্গামণির এমন চোটপাট কথা মুক্তকেশীর গা সহা। তাই মুক্তকেশী চটে ওঠেন না, চেষ্টা করে হেসে বলেন, আচ্ছা নাতি আনতো আগে, হবে তো একটা মেয়ের টিপি। বুঝতেই পারছি, মেয়ে হলেও গামলা, মেজ খোকার এই প্রথম। তা মনে রেখো। গঙ্গামণি অতঃপর তার নিকষ কৃষ্ণ বিপুল দেহখানি নিয়ে আসরে ওঠে। গরম দুধ দাও দিকি, একটু গরম দুধ দাও, জোর আসবে দেহে। ন্যাকড়া কানির পোটলা কই গো, বালিশ আছে? চেঁচারি মজুদ রাখো হাতের কাছে। বলি মেজ বৌমা, অমন হাত পা ছেড়ে দিয়ে নীলবর্ণ হয়ে আছো যে, বুকে বল আনো, পেরানে সাহস আনো। কষ্ট নইলে কি আর কেষ্ট মেলে? কষ্ট নইলে কেষ্ট মেলে না। অতএব কেষ্ট চাইতে হলে কষ্ট করতেই হবে। কিন্তু শুধু যদি কষ্টই ওঠে ভাগ্যে, কেষ্টটি না মেলে। মুখপাত্র প্রথম সন্তান, হল কিনা মাটির ঢিপি এক মেয়ে। ছি ছি। মুক্তকেশী ক্রুদ্ধ গলায় বলে ওঠেন, জানতুম গামলা পাবি না কচু পাবি। চলেছিল জমে মানুষে টানাটানির পালা। দীর্ঘ সময় এই কষ্ট, হয়রানি, উদ্বেগ, উৎকণ্ঠা, তার ফলাফল কিনা একটা মেয়ে। শাঁখ বাজবে না জেনেই বোধ করি ঢিলের মতো চেঁচানির সাহায্যে পৃথিবীতে একটি আগমন বার্তা নিজেই ঘোষণা করেছে। গঙ্গামণিও যেন অপ্রতিভ হয়। নাতির ছলনা দেখিয়ে অনেক কথা বলে নিয়েছে। সত্যি নাতিটি হলে মুখ থাকত। এই তো মুক্তকেশী বলে উঠলেন, তুমি আর সঙ্গের মতো শাঁখ হাতে নিয়ে দাঁড়িয়ে থেকো না বড় বৌমা, তুলে রেখে দাও গে। চেঁচানির শব্দ শুনেই বুঝেছি আসছেন একখানি নিধি। সুবর্ণ এত কথা শুনতে পায় না। সুবর্ণ যেন চৈতন্য আর অচৈতন্যের মধ্যবর্তী একটা অবস্থায় নিমজ্জিত। সুবর্ণ যেন দেখতে পাচ্ছে সুবর্ণর মা এসেছে মাথার কাছে, বলছে, ছেলে মেয়ে দুই সমান সুবর্ণ, হেলা করিস না। সুবর্ণ হাত বাড়িয়ে মাকে ধরতে যায়, পারে না। হাত তুলতে পারল না বলে না, মা হারিয়ে গেল বলে। হারিয়ে গেল। সুবর্ণ আর তার মায়ের সেই দীর্ঘ ছাদের উজ্জ্বল মূর্তিটা দেখতে পেল না। শুধু সুবর্ণর সমস্ত প্রাণটা হাহাকার করতে থাকে। সুবর্ণ কি স্বপ্ন দেখছিল, নাকি সুবর্ণর অসহায় বাসনাটুকু কল্পনায় মায়ের মূর্তিখানি গড়ে সুবর্ণকে ছলনা করতে এলো? কিন্তু মাকে কি সুবর্ণ এত বেশি মনে করে? মার ওপর একটা ক্রুদ্ধ অভিমান যেন সেই স্মৃতির দরজা বন্ধ করে রেখেছে। সুবর্ণর যে এদের সংসার ছাড়াও একটা অতীত ছিল, ভুলে থাকতে চেয়েছে সে কথা। হঠাৎ সেই অচৈতন্য লোক থেকে যেন জেগে উঠল সুবর্ণ। আর ঠিক সেই মুহূর্তেই যেন ধাক্কা খেল। আবার আবার সে কাহিনী।
সেই কথা আবার গঙ্গামণিকে বিশদ করে বলতে ইচ্ছে করছে মুক্তকেশীর। হ্যাঁ, মুক্তকেশীরই গলা। শ্রোতা গঙ্গামণি। আমার পোড়া কপাল, জানিস না তুই? ওলো শোন তবে, মেজ বউ হচ্ছে আমার সইমার নাতনি। সেই যে সেবার জিজ্ঞেস করলি বারুইপুরে যাচ্ছ কেন গা? বললাম সইমার বাড়ি। তা সেই রকম গিয়েছি, দেখি এই ডিঙ্গি অবতার মেয়ে ঠাকমার কাছে বসে সোহাগ খাচ্ছে। রূপখানা মন্দ নয়, বারন্ত গরণ, মিথ্যে বলবো না, চোখে লাগলো, মনে ধরে গেল। ভাবলাম পেবর সঙ্গে দিব্যি মানায়। তা সেই কথা বলতে সইমা কপালে হাত চাপড়ালো, বলল বিয়ে? বিয়েকে দিচ্ছে ওকে, ওর বিদ্যাবতী মা ওকে বিদ্যে শেখাতে স্কুলে পড়াচ্ছে, আরও পড়াবে, পাশের পড়া পড়বে মেয়ে। শুনে আমি বলি, হ্যাঁ গো, তুমি সাউরি থাকতে বেটার বউয়ের কথায় জয়ী হবে? সইমা বলল, না হয়ে উপায়? দেখিসনি তো আমার বউটিকে? শুনে বুঝলি ঘেন্নায় যেন প্রাণ শতখানা হলো। খুব ধিক্কার দিলাম সইমাকে। তারপর পরামর্শ দিলাম, বউকে না জানিয়ে নাতনির বিয়ে দিয়ে ফেলো। হয়ে গেল তো, আর ফটি করতে পারবে না। গঙ্গামণির কাঁসর ঘণ্টা বেজে ওঠে। মা কোথায় ছিল? ছিল ছিল এই কলকাতায়। মেয়ে গরমের ছুটিতে আম খেতে গিয়েছিল বাপের সঙ্গে। আমি বলি, এই সুযোগ সইমা, মেয়ের মাকে খবর দাও, হঠাৎ একটা সুপাত্রের সন্ধান পাওয়া গেছে, হাতছাড়া করতে পারছি না, চলে এসো, মেয়ের বিয়ে আরম্ভ হচ্ছে। এই তো ব্যাপার, সরল সাদা ব্যবস্থা। আচ্ছা তুই বল গঙ্গা, কি এমন অন্যায্য কাজটা হয়েছে? কে বলেছে অন্যায্য? কে? তা মিথ্যে বলবো না, কেউ বলেনি। 10 ধর্মে সবাই বলল ভাগ্যি বটে মেয়ের, যাচা পাত্তর এসে মেয়ে নিচ্ছে। অন্যায্য বললেন আমার বেয়ান ঠাকরুন। তিনি কলকাতা থেকে এসেই যেন আকাশে পা তুললেন, এ বিয়ে আমি মানি না, এ বিয়ে ভেঙে দেব। গঙ্গামণি শিউরে ওঠে। বিয়ে ভেঙে দেবে বলল? বলল তো। মেয়ে জামাইয়ের মুখ দেখলো না, একটু আশীর্বাদ করলো না, ভিটায় পা দিল না, শাউরির সঙ্গে কথা কইল না, স্বামীকে ডেকে বলল, ভালো চাও তো মেয়ের বিয়ে ভাঙো, নইলে এই আমি চললাম। বেয়াই আমার খুব দই দুস্তুর করলো, শুনলাম হাত জোর পর্যন্ত করলো। মাগিয়ে একেবারে বজ্জোর, শুনল না কথা, ঠক ঠক করে গিয়ে গাড়িতে চড়ে বসে বলে গেল, তুমি যেমন আমায় ঠকিয়েছ আমিও তার শোধ নিচ্ছি। তোমার সংসারে আর নয়, ব্যাস সেই উপলক্ষ ঘর সংসার ত্যাগ দিয়ে তেজ করে চলে গেল কাশিতে বাপের কাছে। ব্যাস আর এলো না। এলো না? গঙ্গামণি যেন শুনে পাথর। এলো না কি গো সুবোধের মা? পাগল ছাগল নয় তো? পাগল? পাগল করতে পারে মানুষকে। ওই বউ নিয়ে তো আজম্ম সইমা জ্বলে পুড়ে মরেছে, কি তেজ আসপদ্দা, তা যেমনি মা তেমনি ছা। আমার এই ধনীও তো তেজ আসপদ্দায় কম যান না। হ্যাঁ গা, তা বাপের বাড়িতে আছে কে এখন? আছে সবাই, বাপ, ভাই, ভাজ, কাছে পিঠে পিসিও আছে একটা, কিন্তু আমার আর কি ইষ্ট লাভ হলো? এই তো প্রথমবার কোথায় মা বাপ কাছে নিয়ে যাবে, সাধ নেমন্তন দেবে, তা নয়, আমার বুকে বাঁশ ঢলছে। গঙ্গা বলে ওঠে, হ্যাঁ গো, তা মা আর আসবে না?
কি জানি ভাই, তেজ কখনো করলাম না, তেজের আস্বাদ জানলামও না। এলো না তো এই এত বছরে। গঙ্গামণি গলা নামিয়ে বলে, রীত চরিত্রের ভালো তো? মুক্তকেশী বলেন, ভগবান জানে, যার ধর্ম তার কাছে। তবে মনে হয় সেদিকে কিছু নয়, শুধু তেজ আস্পর্ধা। আমাকে না বলে, আমার অনুমতি না নিয়ে আমার মেয়ের বিয়ে দিয়ে ফেলেছে। নেহি করেঙ্গে আমন স্বামীকে ঘর, এই আর কি। তাজ্জব! তা বাপু বৌদিদি, বেয়ান যখন তোমার সইমার পুতবো, তখন জানতো তো তার ধরন ধারণ, স্বেচ্ছা সুখে তার মেয়ে আনলে কি বলে? মুক্তকেশী কপালে হাত দিয়ে বললেন, অদেষ্ট, অদৃষ্ট। সমস্ত নিরুপায়তার শেষ কথা। আদি অনন্তকাল সেই অদৃষ্ট নামক অদৃষ্ট ব্যক্তিটিকেই আসামি খাড়া করছে লোকে, সমস্ত কিছু চরমকালে। মুক্তকেশীও করলেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।